তাহলে আমাদের যেই ধারণাটা আছে যে স্টোন গলিয়ে দেওয়া যেতে পারে, এইটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমাদের ডাক্তারদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে আরকি এক্ষেত্রে কি করা উচিত। কিছু মানুষ আছেন যারা সার্জারি শুনলেই মনে করেন, না সার্জারিটা করা যাবে না। ওটা পিছোতে থাকেন, পিছোতে থাকেন। এই যে সার্জারি পিছোনো, এটাতে কতটা ক্ষতি হতে পারে মানুষের? নমস্কার, কেমন আছেন সকলে? আপনাদের সকলকে স্বাগত জানাই ডক টক উইথ দেবলিনার একটি নতুন পর্বে। আপনি জীবনে কি চান? কি পেতে চান? কি অর্জন করতে চান? কি করতে চান? সবটাই পেতে পারেন, সবটাই অর্জন করতে পারেন যদি আপনার শরীর সুস্থ থাকে। তাই শরীরটা সুস্থ রাখতে হবে। আর সুস্থ থাকা মানে কিন্তু বাহ্যিক সৌন্দর্যের কথা আমি একেবারেই বলছি না। আমি বলছি অন্তর, ভেতরের সুস্থতার কথা। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টির কথা মনে এলেই আমাদের সাধারণ মানুষদের, মানে আমার, আপনার মতো যারা সাধারণ মানুষ, আমরা একটু ভয় পেয়ে যাই। বিষয়টা সার্জারি। সার্জারি শুনলেই মনে হয়, ওরে বাবা! ভর্তি হতে হবে, থাকতে হবে, ওটি, অ্যানেসথেসিয়া, পোস্ট সার্জারি, ব্যথা-বেদনা, না জানি কতদিন পর ছাড়া পাবো, এইসব চিন্তা মাথায় আসে, তাই না? কিন্তু সার্জারির বিষয়টা কি আজকের দিনেও এতটাই ভয়ের? মেডিকেল সায়েন্স তো অনেক দূর এগিয়ে গেছে, তাই না? ছোট ছিদ্রের সার্জারি এখন হয়েছে। আবার রোবটিক্স দ্বারা নানান সূক্ষ্ম সার্জারিও এখন হচ্ছে। শুধু তাই নয়, সার্জারির পরে খুব দ্রুত ছাড়াও পাওয়া যাচ্ছে। এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য ল্যাপ্রোস্কোপিক এবং রোবটিক্স সার্জন ডাক্তার রাকেশ খান। স্বাগত ডাক্তারবাবু। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে আমরা ডাক্তারবাবু বলেই সম্বোধন করি, কেননা ওই মা ঠাকুমারা ডাক্তারবাবু বলতেন। ডাক্তারবাবুদের আমরা আমাদের বাড়ির লোক, ঘরের লোক বলে মনে করি। তাই জন্য একটা আপন, আপন ব্যাপার আছে। তাই সরাসরি প্রশ্নে চলে যাব ডাক্তারবাবু, যে এই যে সার্জারি কথাটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই। প্রথমেই যেটা জানা দরকার যে একজন মানুষের শরীরে ঠিক কী, কী হলে সে একজন সার্জনের কাছে যেতে পারে? সিম্পটম কী, কী? যেটা দেখলে বা ভোগ করলে একজন সার্জনের কাছে চলে যায়। দেখুন, এখন আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন, আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম পেশেন্টেরই সবচেয়ে বেশি কমন প্রবলেম থাকে, সেটা হলো পেটে ব্যথা। এই আচ্ছা। পেটে ব্যথা নিয়েই, পেটে ব্যথার অনেক কারণ হতে পারে, সেগুলো আমি পরে আসছি। পেটে ব্যথা হলো একটা কমন সমস্যা, যেটা নিয়ে সার্জনদের কাছে মেনলি পেশেন্টরা আসে। এরপরে যে সমস্যাগুলো থাকে সেটা হলো, ধরুন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও সার্জনের কাছে আসে। বা কোথাও কারো কোথাও চোট লাগলো বা কেটে গেল, বা কেউ কোথাও পড়ে গেল, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলো কোনো, সেখানেও সার্জনদের কাছে আছে। ধরুন কারোর পেটে ব্যথা বা এগুলো ছাড়াও, ধরুন কোথাও একটা কারোর দেহে কোথাও একটা লাম্প হয়েছে, সে ব্রেস্টের মধ্যে টিউমার বা লাম্প, বা শরীরে অন্য কোথাও হাতে পায়ে লাম্প, সেগুলো ক্যান্সার বা ক্যান্সার নয়, সেগুলো পরে ঠিক করা হয়। বাট এই সমস্যাগুলো নিয়েও আমাদের কাছে পেশেন্টরা আসে। আর যেটা সমস্যা থাকে, কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেকটামের কিছু প্রবলেম, সেগুলো নিয়েও পেশেন্ট আমাদের কাছে আসে। তো এই পেশেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কোনো জিপি বা জেনারেল ফিজিশিয়ান বা এমডি ডাক্তার, তার কাছ থেকে রেফার হয়ে আসেন, বা কোনো কোনো ক্ষেত্রে নিজেও চলে আসেন। আচ্ছা, আপনার উত্তর থেকেই যে জিনিসটা উঠে এলো সেটা হচ্ছে যে, সেক্ষেত্রে কি আমাদের সাধারণ মানুষদের কোনো সিম্পটম শরীরে দেখা দিল, আমাদের নিজেদেরই কি সিদ্ধান্ত নেওয়ার কথা যে আমরা একজন সার্জনের কাছেই চলে যাব সরাসরি? নাকি আমাদের প্রথমে একজন কোনো এমডি বা জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়ার কথা, তারপর তিনি যদি বলেন কোনো সার্জনের কাছে যেতে, তাহলে যাওয়ার কথা? এই সিদ্ধান্তটা একজন সাধারণ মানুষ হিসেবে আমি কি করে নেব আর কি? দেখুন, প্রায়শই মানে বেশিরভাগ পেশেন্টই আগে প্রথমে তার নিজস্ব ডাক্তারের কাছে যান, যে আচ্ছা। যিনি তাকে রেগুলার হাউস ফিজিশিয়ান, যাকে দেখছেন, দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছেন। কোনো সমস্যা হলে তার কাছে আগে যান। সেই ডাক্তারবাবু দেখে তিনি বলে দেন যে সার্জনের কাছে যেতে হবে কি যেতে হবে না। বাট এখন মানুষ অনেক বেশি মানে সচেতন হয়ে গেছে, গুগল করেন বা হ্যাঁ। পড়াশোনা করেন। তো সেসব করে মানুষ মোটামুটি বুঝে যান যে আমার সার্জনের কাছে যেতে হবে। যেমন ধরুন কারো একটা গলব্লাডার স্টোন ধরা পড়লো, আচ্ছা। তো সে প্রথমেই সার্জনের কাছে ডাইরেক্টলি সার্জনের চলে কাছে। আসে। হ্যাঁ। সেই জন্য মানে এটা বলা খুব ডিফিকাল্ট যে কখন কিভাবে কেউ আসবে। আমরা চাই যে একজন কোনো সমস্যা হলে অন্তত যেন সে যেন কোনো ডাক্তারের পরামর্শ নেয়, নিজে থেকে যেন ট্রিটমেন্টটা না করে। হ্যাঁ, তার মানে এইটা গুরুত্বপূর্ণ। এইটা ডাক্তারের খুবই পরামর্শ গুরুত্বপূর্ণ। নিন, সে যে ডাক্তারই হোক না কেন। হ্যাঁ। তারপর যদি যেতে হয় জানি, যে আপনি যেরকম বললেন যে এখন গুগলের দৌলতে আমরা অনেক কিছু জেনে যাই। যেরকম ধরুন, উদাহরণ, আপনার উদাহরণটাই ধরি। গল ব্লাডারে স্টোন বা কিডনিতে স্টোন, যেগুলো আমাদের শুনেই মনে হয় যে তাহলে তো সার্জারিই করতে হবে। তাহলে আমরা সার্জনের কাছে যাই। এবার এটা থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ধরনের জিনিস যেগুলো আমরা গুগল বা এই ধরনের
ChatGPT থেকে জানতে পারি যে সার্জারির প্রয়োজন। সবসময় কি এটা নিশ্চিত যে এরকম কিছু হলে সার্জারি করতে হবে? না। নাকি সার্জারি ছাড়াও এগুলো সারে? না, এটা 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 তো খুব মানে ভীষণ ভালো কোশ্চেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কাছে যখন অনেক পেশেন্টরা আসে তারা অনেক কিছু পড়াশোনা করে আসে। এখন বিশেষ করে ইয়ং জেনারেশন তারা তো অনেক কিছু জেনেই আসে। দ্যাটস গুড, ভেরি ফাইন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা সমস্যা দেখা দেয় যে গুগল বলুন বা ChatGPT বলুন, এগুলোতে না পেশেন্টের সিমটমস বা পেশেন্টের কি হচ্ছে বা তার কি দরকার সেই বেসিসে যে এক্সপার্টাইজ নলেজ সেটা প্রোভাইড করতে পারে না। একজন ডাক্তার বা সার্জন যিনি আর কি, তিনি পেশেন্টটাকে দেখে তার ইনভেস্টিগেশন করে তার অপারেশন আদৌ দরকার কিনা সেই ডিসিশনটা কিন্তু একজন অভিজ্ঞ সার্জনই নিতে পারেন। গুগল বা ChatGPT কিন্তু সবসময় বলে দিতে পারবে না ঠিক যে এটা তো। অপারেশনই করতে হবে। সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। ফলে আমার মনে হয় মানে যারা গুগল বা ChatGPT করছেন ঠিকই করছেন, কিন্তু একটু উচিত যে একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু, যিনি সার্জন হোক বা মেডিসিনের ডাক্তার হোক, তার সাথে পরামর্শ করে তারপরে ডিসিশন নেওয়া যে অপারেশন লাগবে কি লাগবে না। হ্যাঁ, মানে অপারেশন লাগবে কি লাগবে না সেটা সার্জন ঠিক করে দেবে। একদমই তাই। আবার এই এই তথ্যটাও তার মানে আমি পেলাম যে তার মানে যে জিনিসগুলো আমরা ভাবি যে অপারেশন করতেই হবে, নাও করতে হতে পারে। হ্যাঁ, কিছু অন্যভাবেও কিছু সেরে ক্ষেত্রে যেতে অপারেশন পারে। লাগেই না। কোনো অসুখ আছে যেমন একটা আমি সিম্পল উদাহরণ দিচ্ছি। হুম, ধরুন গলব্লাডার পলিপ। হুম, গলব্লাডার পলিপের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে গলব্লাডার পলিপ অপারেশন লাগেই না। কিন্তু আপনি গুগল বা ChatGPT এগুলো করলে বুঝবেন যে এক্ষুনি অপারেশন করতে হবে, এটা ক্যান্সার হতে পারে, আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে। অনেক পেশেন্ট আসে আমাদের অ্যাংসাসলি আমাদের কাছে এসে বলে তো এক্ষুনি অপারেশন করে দিন। কিন্তু গলব্লাডার পলিপ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অপারেশন লাগে না। একটা ক্রাইটেরিয়া আছে, মোর দেন 10 মিলিমিটার যদি সাইজ বেশি হয় তখন আমার অপারেশন লাগে। কিন্তু কারোর ধরুন 2 মিলিমিটার পলিপ আছে, সে ওইটা নিয়ে মাথা খারাপ করে ফেলছে যে আমার এক্ষুনি অপারেশন করে দিন। সো এই ডিসিশনগুলো একজন সার্জন যিনি অভিজ্ঞ বা যার এই ব্যাপারে নলেজ আছে তিনিই দিতে পারবেন যাদের অপারেশন লাগবে কি লাগবে না। হ্যাঁ, এটা কিন্তু খুব মূল্যবান একটি তথ্য আমরা পেলাম যে গুগল ChatGPT থেকে আমরা পড়াশোনা করছি, শিক্ষিত হচ্ছি, ভালো কথা। কিন্তু সিদ্ধান্ত নেবেন ডাক্তারবাবু, মানে রক্ত মাংসের একজন ডাক্তারবাবু। এটা খুব জরুরি। আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের কাছে সাধারণত কি ধরনের সার্জিক্যাল কন্ডিশন নিয়ে মানুষ আসে? কোন কোন কন্ডিশনগুলো কমন? সেটা যদি একটু বলেন। কমন কন্ডিশন যেটা আমরা দেখি ডে টু ডে প্র্যাকটিসে, সেটা হলো মেনলি আমাদের কাছে আসে গলব্লাডার স্টোন নিয়ে, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, আচ্ছা। হার্নিয়া নিয়ে, অবস্ট্রাক্টেড হার্নিয়া নিয়ে, তাছাড়া অ্যানাল ফিশার বা পাইলস এগুলো নিয়ে আসে। তাছাড়া কিছু ব্রেস্ট টিউমার বা ব্রেস্টে কোনো ফাইব্রোডিনোমা বা ব্রেস্ট ক্যান্সার বা অনেক সময় কোলনের ক্যান্সার নিয়েও আমাদের কাছে আসে। থাইরয়েডের ক্যান্সার বা গয়টার যেগুলো থাকে থাইরয়েডের বা প্যারাথাইরয়েড টিউমার, এগুলো নিয়ে আমাদের কাছে মেনলি পেশেন্টরা আসে। তবে ডে টু ডে প্র্যাকটিসে বেশি আমরা দেখি যে অ্যাজ এ জেনারেল সার্জন আমি বলতে পারি যে গলব্লাডার, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স এই তিনটে সমস্যা সবচেয়ে বেশি আমরা পাই পেশেন্টের কাছ থেকে। সেইটাই জানতে হ্যাঁ, চাইছিলাম। হ্যাঁ। গল ব্লাডার, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স এই তিনটে সবথেকে কমন। সবচেয়ে বেশি কমন আর কি। এছাড়া অন্যান্য সমস্যাগুলো আছে, যেমন ধরুন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা ধরুন প্যানক্রিয়াটাইটিস, এটাও আমাদের কাছে এটা আসে। কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা হলো ধরুন আমাদের যে ইন্টেস্টাইন আছে তার একটা মুভমেন্ট হয়। হুম, এই মুভমেন্টটা হওয়ার পরে আমরা যে খাওয়া দাওয়া খাই সেটা তো আস্তে আস্তে পাচনতন্ত্র দিয়ে বা ডাইজেস্ট সিস্টেম দিয়ে ঠিক। মানে পাচিত হয়। তারপরে সেটা আস্তে আস্তে উপর দিকে সেটাকে স্টুল ফর্মেশন হয় এবং সেটা লাস্ট আলটিমেটলি রেকটাম দিয়ে স্টুল হয়ে বেরিয়ে আসে। ইট ইজ এ প্রসেস। তো এই প্রসেসটার মধ্যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে যে ইন্টেস্টাইনাল যে কন্টিনিউটি সেটা যদি কোনো কারণে আপনার হ্যাম্পার্ড হয়, ধরুন ইন্টেস্টাইন একটার সাথে একটা জড়িয়ে গেল, বা ইন্টেস্টাইন যে মুভমেন্টটা, পেরিস্টালটিক মুভমেন্ট বলে ওটাকে, সেই পেরিস্টালটিক মুভমেন্টটা ঠিকঠাক যদি না হয় এবং তখনই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। তখন যেটা হয় পেটটা ফুলে যায়, পেশেন্টের বমি হয়, পেটে অসহ্য ব্যথা হয়, তারপরে পায়খানা বন্ধ হয়ে যায়, তার পেচ্ছাপও বন্ধ হয়ে যেতে পারে। তো এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এটার অনেক কারণ থাকে, সেই কারণগুলো পরে হয়তো আলোচনা করব। বাট মেনলি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে এটাই আমরা বুঝি যে ইন্টেস্টাইন ইজ নট ফাংশনিং প্রপারলি, ইন্টেস্টাইনাল মোটিলিটি ঠিক নেই এবং ইন্টেস্টাইনের যে নর্মাল ফাংশন সেটা ব্যাহত হয়ে গিয়ে ইন্টেস্টাইনটা ফুলে ওঠে, সেটাকে বলা হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্যাগুলোর কথা শুনলাম খুব কমন আপনাদের কাছে এসে থাকে, এর মধ্যে কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনারা সাধারণত সার্জারির সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা কি বুঝলে আপনারা সার্জারির সিদ্ধান্ত নিয়ে থাকেন? দেখুন, গলব্লাডার স্টোন হলে আমরা স্ট্রেট ওয়ে অপারেশনের কথা বলি। বা ধরুন অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস যদি কারোর থাকে, ইনফেকশন হয়ে গেছে অ্যাপেন্ডিক্সে, সেক্ষেত্রেও আমরা স্ট্রেট ওয়ে অপারেশনের কথা বলি। তারপরে ধরুন হার্নিয়া হয়েছে কারোর,
হার্নিয়াটা ব্যথা হচ্ছে বা হার্নিয়াটা অনেকদিন ধরে আছে, সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। এই তাছাড়া যদি দেখুন এই যে ইমার্জেন্সির কথা বললাম, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এখানেও অপারেশনের কথা বলি। এই অপারেশন কিডনি স্টোন? কিডনি স্টোন আছে, কিডনি স্টোন অপারেশনের কথা বলি। তারপরে পোস্টেটের অনেক বেশি পেচ্ছাপ আটকে গেছে বা পোস্টেটের জন্য পেশেন্টের অ্যাকুট ইউরিনারি রিটেনশন হয়েছে, হুম। সেক্ষেত্রেও কোনো সময় অপারেশন করতে হয়। তো পোস্টেটের প্রবলেম, সেক্ষেত্রে আবার সবসময় যে অপারেশন লাগে তাও নয়, সেটা দেখে নিতে হয়। যে অভিজ্ঞ সার্জন, ইউরোলজিস্ট যিনি আছেন, তিনি দেখে বুঝতে পারবেন হুম। যে কখন অপারেশন দরকার, কখন দরকার নেই। হুম। আবার ধরুন একটা কমন কন্ডিশন, যে ধরুন প্যাঙ্কেটাইটিস, এটা আমাদের কাছেও আসে পেশেন্টরা, ফিজিশিয়ানদের কাছেও যান। প্যাঙ্কেটাইটিস হলো প্যাঙ্ক্রিয়াস ইনফ্লামেশন, এবং এখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাঙ্কেটাইটিসে কিন্তু অপারেশন লাগে না, আচ্ছা। এটা কনজারভেটিভলি ঠিক হয়ে যায়। এবং প্যাঙ্কেটাইটিসের যে মেন কারণ, সেটা হলো গলব্লাডার স্টোন হতে পারে বা সিবিডির মধ্যে স্টোন হতে পারে। সেক্ষেত্রে তখন কিন্তু সেই যে কারণটা, সেটার অপারেশন করতে হয়। প্যাঙ্ক্রিয়াসের কিন্তু ইটসেলফ কোনো অপারেশন তখন ও লাগে না। আচ্ছা। ঠিক আছে? তো এটা দেখে বুঝতে হবে যে আমার কখন অপারেশন দরকার, কখন দরকার নেই। বেশ। একটা খুব কমন ভাবনা আমাদের মাথায় আসে স্টোনের ক্ষেত্রে, বিশেষ করে আমি বলছি। ধরুন আমরা জানলাম গল ব্লাডারে স্টোন হয়েছে বা কিডনিতে স্টোন হয়েছে। ১ম যে আলোচনাটা হয় সাধারণ বাড়িতে, যেখানে ডাক্তার নেই, সেটা হচ্ছে স্টোন মানেই কি অপারেশন করতে হবে? নাকি ওষুধ দিয়ে স্টোন গলিয়ে দেওয়া যায়? দেখুন এরকম এই প্রশ্নটা সবার মনে আসে। সেইটার ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন। হুম। দেখুন, ওষুধ দিয়ে স্টোন গলানো যায়, এটা বিশ্বাস করি না আমি, এবং আচ্ছা। এটা মেডিকেল সায়েন্সে কোথাও লেখা নেই যে ওষুধ দিয়ে স্টোন গলানো সম্ভব। ও, ও। হ্যাঁ, একদমই তাই। এবার যদি বলুন যে আপনি কিডনি স্টোন, হ্যাঁ, কিডনির কিছু কন্ডিশন আছে যেখানে এই ইউরেটারের মধ্যে, মানে পেচ্ছাপের নালী যেটা বলে, ইউরেটার হুম, বলা হয়, হুম, ওর হুম, মধ্যে হুম। যদি স্টোন আটকে থাকে, তাহলে অনেক সময় ওষুধ দিয়ে বেরিয়ে যায়। সেটা পেচ্ছাপের আচ্ছা। সাথে বেরিয়ে যেতে পারে। স্টোনটাই বেরিয়ে স্টোনটাই যায়, বেরিয়ে যেতে গলে পারে। বেরোয় না, না। গলে বেরোয় না, স্টোনটাই বেরিয়ে আচ্ছা। যায়, সেটা বেরিয়ে যেতে পারে। এবার গলব্লাডারে আসি। গলব্লাডার স্টোনটা যেটা হয়, গলব্লাডারের মধ্যেই থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ দিয়ে গলব্লাডার স্টোন বার করা সম্ভব নয়। ফলে আলটিমেটলি গলব্লাডারটা অপারেশনই করতে হয়, এবং হুম। অপারেশনই একমাত্র চিকিৎসা। তাহলে আমাদের যেই ধারণাটা আছে যে স্টোন গলিয়ে দেওয়া যেতে পারে, এইটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমাদের ডাক্তারদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে আরকি এক্ষেত্রে কি করা উচিত। আ যেহেতু এই সার্জারি নিয়ে কথা হচ্ছে, এখন সবথেকে বেশি যেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থাৎ ছিদ্র দ্বারা, ছোট ছিদ্র দ্বারা সার্জারি। এইটার ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন, ঠিক কি জিনিসটা? দেখুন, ল্যাপারোস্কোপিক সার্জারি সত্যি কথা বলতে পেশেন্টের জন্য ব্লেসিং, এবং আমাদের জন্য আচ্ছা, ব্লেসিংস। আচ্ছা। কীরকম? ল্যাপারোস্কোপিক সার্জারিটা আসলে বেসিক্যালি কী, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, জাস্ট বলুন প্লিজ। সাধারণভাবে আর কি। একটা ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা ইউজুয়ালি যেটা করি, সেটা হলো যে পেটের মধ্যে ৩টে বা ৪টে ছোট ছোট ছিদ্র করা হয়। এই যে একটা নাভির কাছে যে ছিদ্রটা থাকে, ওখান দিয়ে সাধারণত আমরা টেলিস্কোপটা ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে ওটার সাথে ক্যামেরা ফিট করা থাকে, এবং ভেতরের যে টোটাল পিকচারটা, পেটের মধ্যে যা আছে, সেটা কন্টিনিউয়াসলি আমরা মনিটরে দেখতে পাই। হুম। এই মনিটরে দেখে, স্ক্রিন যেটা আছে, স্ক্রিনে দেখে তারপর আমরা অপারেশনটা করি। এটাকে বলছে ল্যাপারোস্কোপিক সার্জারি। এই ল্যাপারোস্কোপিক সার্জারির বেসিক্যালি লাস্ট 20 ইয়ার্স এত পপুলারাইজ হয়ে গেছে, এবং এটাই হুম। এখন আমাদের সত্যি কথা বলতে মেন অপারেশনের মাধ্যম। মানে আমি ব্যক্তিগতভাবে মোস্ট অফ দ্য সার্জারি ল্যাপারোস্কোপিক্যালি করি বা রোবোটিক্সে করি, সেটা পরে বলছি। আচ্ছা। কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিটা হলো পেশেন্টের জন্য ব্লেসিং। এবার আমি যে কারণেই বলছিলাম যে কেন ব্লেসিং, কেন ব্লেসিং সেইগুলো যদি একটু বলেন। একটু বলছি। ১-২ করে। কারণ হলো যে নাম্বার 1 হলো পেশেন্টের পেইন ভীষণ কম হয়। আচ্ছা। ধরুন আগে গলব্লাডার স্টোন অপারেশন হচ্ছে, এতটা কাটা হতো, তো এতটা কাটা হতো, কিন্তু এখন সেখানে 3টে বা 4টে ছোট ছোট ছিদ্র হচ্ছে। মানে আপনি পোস্ট অপ পেন এর কথা হ্যাঁ, বলছেন তো? পোস্ট অপারেটিভ পেনের কথা আচ্ছা, বলছি। আচ্ছা। পোস্ট অপারেটিভ পেইন ভীষণ কম। আচ্ছা, পেশেন্টের রক্তপাত বা অপারেশন চলাকালীন ব্লিডিং হওয়ার চান্স খুবই কম। আচ্ছা, রক্তপাতও অনেক কম। অনেক কম, একদমই কম। আচ্ছা। মিনিমাম, মানে গলব্লাডার সার্জারিতে কোনো অপারেশন ব্লিডিংই হয় না, তো আচ্ছা, সেটা কম। আচ্ছা। ২ নম্বর হলো ২ নম্বর এটা গেল। আচ্ছা, ৩ নম্বর হলো পেশেন্টের মোবিলিটি। ধরুন অপারেশনের পরে পেশেন্ট বিকেলবেলা থেকে হাঁটাচলা করতে পারছে, বাহ! এবং তারপরের দিন তাকে ছুটি করে দেওয়া হচ্ছে। পরের দিনই ছুটি পরের হয়ে দিন যেতে করে পারে। দেওয়া হচ্ছে। এটা ল্যাপ্রোস্কোপিক ল্যাপারোস্কোপিক সার্জারিতেই সার্জারিতে সম্ভব, হ্যাঁ। আচ্ছা। আগেকার দিনে যে আগে ওপেন সার্জারিতে কিন্তু এত সহজে আমরা পেশেন্ট ছুটি করতে পারি না। হুম, হুম। পেশেন্টকে 4 দিন, 5 দিন, 6 দিন রাখতে হয় হসপিটালে। এখন তো ডে আফটার টুমরো বা যেদিনকে অপারেশন হলো তার পরের দিনই ছুটি করে দেওয়া হয়। এটা একটা গেল। আর তার আর্লি কাজে জয়েনিং, যেটা খুব ইম্পর্টেন্ট। হুম। তার পে লসটা হচ্ছে না। রিকভারি। রিকভারি, মানে সে তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারছে। ওইদিন 4-5 ডেজ 7 ডেজ কাজে চলে যেতে পারছে। ফলে তার যে বাড়িতে বসে তার যে হ্যাঁ, আর্থিক হ্যাঁ, ক্ষতি, হ্যাঁ, সেটাও অনেকটা কমে গেছে। তো আচ্ছা। এইগুলো একটা জিনিস। আর একটা জিনিস হলো যে অপারেশনের পরে পেশেন্টের ওভারঅল রিকভারি, সেটা ফ্যান্টাস্টিক।
তো সেই জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি পেশেন্টের জন্য এবং আমাদের জন্য বেসিক্যালি খুবই ভালো। মানে বেশ। কোন, কোন ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি সম্ভব? দেখুন এখন ল্যাপারোস্কোপিক সার্জারি সবেতেই সম্ভব। সবেতেই সম্ভব। সবেতেই সম্ভব। এই এবং এই মানে এটা তাহলে পেটের মধ্যে সুখবর। পেটের মধ্যে যেকোনো অপারেশন ল্যাপারোস্কোপি করা সম্ভব। আপনি গলব্লাডার, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স এগুলো তো আছেই। তাছাড়া আপনি প্যানক্রিয়াসের যদি কোনো অপারেশন করতে হয় সেটাও ল্যাপারোস্কোপিক্যালি হয়। আচ্ছা। আপনার যদি লিভারে কোনো টিউমার থাকে সে ডিসেকশন করতে হলে সেটাও ল্যাপারোস্কোপিক্যালি হয়। কোলনে যদি ক্যান্সার থাকে হেমিকোলেক্টমি বা ধরুন এপিআর বলি আমরা, অ্যাবডোমিনাল পেরিনিয়াল ডিসেকশন, সেটাও ল্যাপারোস্কোপিক্যালি সম্ভব। তো ল্যাপারোস্কোপিক্যালি তারপরে কিডনির কোনো টিউমার সেটাও ল্যাপারোস্কোপিক্যালি সম্ভব। আচ্ছা। বা অ্যাডিনাল গ্ল্যান্ডে যদি কোনো টিউমার থাকে সেটাও ল্যাপারোস্কোপিক্যালি সম্ভব। পেটের যাবতীয় কিছু, পেটের যাবতীয় অপারেশন সবকিছুতে ল্যাপারোস্কোপিক ল্যাপারোস্কোপিক অপারেশন সার্জারি করা সম্ভব। সম্ভব। হার্টের ক্ষেত্রে সম্ভব? হ্যাঁ, হার্টের কিছু অপারেশন আছে, ধরুন সেটাকে বলা হয় যেটা ওই ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি, আচ্ছা। সেটা লাংসের কিছু অপারেশন হয়, সেখানে সম্ভব। আর হার্টের হলো মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি এখন বেরিয়েছে, সেখানেও ল্যাপারোস্কোপিক ইউজ করে হার্টের অপারেশন ব্রেন, করা হয়। ব্রেনের ক্ষেত্রে না, সম্ভব? ব্রেনেতে ল্যাপারোস্কোপি হয় না। পসিবল না। না, অজ্ঞ হিসেবে এটাও একটু না, ঠিক জিজ্ঞেস আছে। করি যে অর্থোপেডিক যে সার্জারি গুলো হয় হাড় সংক্রান্ত, সেখানে কি সম্ভব? না, ল্যাপারোস্কোপি ব্যাপারটা বুঝতে হবে আগে। ল্যাপারোস্কোপি কেন, মানে এখানে হাড়ের অপারেশন ল্যাপারোস্কোপি সম্ভব নয়। ল্যাপারোস্কোপি মানে হলো যে আমাদের যে পেটটা আছে সেই পেটটাকে প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে ফোলানো হয়, ও পেটটাকে এত বড় করা হয়। আচ্ছা। তারপরে ওর মধ্যে ক্যামেরাটা ঢোকানো হয় এবং সেখানে এই লম্বা লম্বা ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশনটা করা হয়। সো একটা ইট এ স্পেস টু ক্রিয়েট দ্য, মানে আচ্ছা। একটা স্পেস দরকার যেখানে স্পেসটা ক্রিয়েট করার পরে আমরা ল্যাপারোস্কোপি মেশিনটা এই ল্যাপারোস্কোপিক বেশ। ইনস্ট্রুমেন্টগুলো ঢোকাতে পারি। ঠিক আছে, তো সেই জন্য হাতে পায়ে এখানে ল্যাপারোস্কোপি সম্ভব না। সম্ভব না, স্পেসটা দরকার। কিন্তু স্পেসটা দরকার। অনেক কিছুর ক্ষেত্রেই সম্ভব, সেইটা একটা সুখবর আর হ্যাঁ, কি। পেটের যে কোনো অপারেশন কিন্তু সম্ভব। আর কিছু কিছু ক্ষেত্রে হার্টের ক্ষেত্রেও সম্ভব। হ্যাঁ। আচ্ছা, এবারে সার্জারি নিয়েই যখন কথা হচ্ছে, তখন যেটা সবথেকে ভয়, যে ভয়টা বাসা বাঁধে সার্জারির কথা শুনলেই মানুষের, সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া নিয়ে। অজ্ঞান হয়ে থাকবো, কতক্ষণ থাকবো? অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরবে তো? এই প্রশ্ন মানুষের মাথায় আসে। সেই কারণে আবার মানুষ আজকাল চায় লোকাল অ্যানেস্থেসিয়া। আবার লোকাল অ্যানেস্থেসিয়া করতে গেলে যথেষ্ট সাহসের প্রয়োজন। কারণ আমি দেখতে পাবো, শুনতে পাবো। তাহলে কি আমি লোকাল অ্যানেস্থেসিয়া সহ্য করতে পারবো? এরকম নানান প্রশ্ন মানুষের মাথায় প্রথমেই আসে যখন সার্জারির চিন্তাটা হয়। আপনি যদি একটু ফুল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া দুটোর ব্যাপারেই একটু আলোকপাত করেন এবং এটাতে কতটা ভয় পাওয়ার দরকার আছে বা নেই, সেটাও যদি বলেন একটু। দেখুন, অ্যানাস্থেসিয়া কিন্তু আমাদের কাছে ব্লেসিংস। ঠিক আছে, আগে যে অ্যানাস্থেসিয়া ছিল, আগে মানে ইতিহাস বলছে যে আগে যখন অ্যানাস্থেসিয়া আবিষ্কার হয়নি তখন যেটা ছিল যে তখন লোককে অ্যালকোহল খাওয়ানো হতো। ও অ্যালকোহল খাইয়ে তারপরে তাকে মানে একটু নেশাগ্রস্ত করে তারপরে অপারেশন করা হতো। যখন আপনার আচ্ছা। অ্যানাস্থেসিয়া আবিষ্কারের আগের কথা বলছি। তারপরে ইথার আবিষ্কার হলো। ইথার আবিষ্কার হওয়ার পরে অ্যানাস্থেসিয়াটা আস্তে 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 অনেক মানুষের জন্য মানে উপকারী হলো। আর এখন যে অ্যানাস্থেসিয়া এসছে সেটার তো ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে। মানে অ্যানাস্থেসিয়াটা দিয়ে মানুষের কোনো ভয় পাওয়াই উচিত না। আপনি বলবেন কেন ভয় পাওয়া উচিত না? দেখুন, অ্যানাস্থেসিয়া মেইন যে সমস্যাগুলো থাকে যে জ্ঞান ফিরবে কিনা। হ্যাঁ, তো সবাই এই ভয়টাই এটা পায়। আমরা এটুকু বলতে পারি যে অপারেশন থিয়েটার থেকে পেশেন্টকে নিয়ে যাওয়ার পর, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে, অপারেশন হয়ে যাওয়ার পরে পেশেন্টকে জ্ঞান ফিরিয়ে পেশেন্টের সাথে কথা বলে, পেশেন্ট যখন বলে হ্যাঁ আমি ঠিক আছে, ইটস হ্যাঁ। ওকে, আমার অপারেশন ভালো, আমরা বলি যে হ্যাঁ আপনার অপারেশন হয়ে গেছে, আপনি ভালো আছেন, কোনো সমস্যা নেই, পেশেন্টও বুঝতে পারে যে তার অপারেশন হয়ে গেছে, তখন আমরা বার করি। ফলে জ্ঞান ফিরবে না এই ব্যাপারটা কিন্তু মানে এখনকার দিনে আর প্রাসঙ্গিক নয়, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এবার আসি আমি যে জেনারেল অ্যানাস্থেসিয়া না রিজিওনাল অ্যানাস্থেসিয়া বা লোকাল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়াটা হলো, দেখুন কিছু কিছু অপারেশন আছে যেগুলো জেনারেল অ্যানাস্থেসিয়া ছাড়া করা সম্ভবই নয়। সম্ভবই না, সেখানে করতেই হবে, অপশন নেই। এবার ধরুন যেমন ধরুন পেটের অপারেশন বলুন বা ক্যান্সারের অপারেশন বলুন, যেগুলো লং স্ট্যান্ডিং সার্জারি, অনেকক্ষণ তো 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাতে যে অপারেশনগুলো চলছে, বা নিউরো সার্জারি, ব্রেনের অপারেশন হচ্ছে বা হার্টের অপারেশন হচ্ছে, বা ধরুন আপনার কিডনির কোনো অপারেশন হচ্ছে যেটা ল্যাপারোস্কোপিক্যালি হচ্ছে, ইট উইল টেক টাইম। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার যে অপারেশন, সেই অপারেশনগুলো তো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। কেন জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হবে? এটা কি সময়সীমার জন্য? সময়সীমার জন্য, পেশেন্টের কমফোর্টের জন্য, পেশেন্টের ভালোর জন্য।
আচ্ছা, তার হেমোডাইনামিক্স, তার শরীরের যে চেঞ্জেস গুলো হচ্ছে আচ্ছা, ডিউরিং আচ্ছা, অ্যানাস্থেসিয়া বা আচ্ছা। ডিউরিং অপারেশন, সেগুলোকে ব্যালেন্স করার জন্য। তাতে সজ্ঞানে থাকলে অসুবিধে হতে পারে না, সজ্ঞানী অপারেশনে? অপারেশনগুলো ভাবাই যায় না মানে আরকি। নানা রকম অসুবিধা অসুবিধে হতে পারে। দেখা দিতে হ্যাঁ, পারে, হ্যাঁ। তাই তো? একজনের ব্রেনের অপারেশন হচ্ছে, সেটা কি করে সজ্ঞানে সম্ভব? সেটা তো সম্ভবই না। সম্ভবই না। বা হার্টের অপারেশন হচ্ছে, বাইপাস সেটা তো হচ্ছে। সম্ভবই না। বাইপাস হচ্ছে, সেটাও সজ্ঞানে সম্ভব সজ্ঞানে না। সম্ভব না। হ্যাঁ, এবার আপনি বলুন কোন অপারেশনগুলো আপনার রিজিওনাল অ্যানেস্থেসিয়া বা হ্যাঁ, বা হ্যাঁ, চলতি কথা এলাকায় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সম্ভব। রিজিওনাল অ্যানেস্থেসিয়া মানে হলো আপনার ধরুন হাত ভেঙে গেছে কারো, হাতে ফ্র্যাকচার হয়েছে। হ্যাঁ। তো হাতটাকে অবশ করে দেওয়া হলো। ধরুন পা ভেঙে গেছে। কোমরে একটা ইনজেকশন দেওয়া হলো, পাটা অবশ হয়ে গেল। এটাকে বলে রিজিওনাল অ্যানেস্থেসিয়া। হুম। এই রিজিওনাল অ্যানেস্থেসিয়া বেসিক্যালি মেইনলি অর্থোপেডিক্স ইউজ হয়। আর গাইনিতে বা মানে অবস্টেটিক্সে ভীষণ ইউজ হয়। আচ্ছা। কারণ পেটের যে সার্জারি গুলো, যেগুলো আপনি বলছিলেন গল ব্লাডার বলুন গল বা ব্লাডার বা কিডনি, ধরুন এগুলো? গল ব্লাডার অপারেশন ইউজুয়ালি আমরা মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করি। আচ্ছা, হুম। আচ্ছা, আর হার্নিয়া অপারেশন ধরুন, যে আগের দিনে কেটে যখন হতো, কেটে হার্নিয়া অপারেশন আবার রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে সম্ভব। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে সিজারিয়ান সেকশন, সেটা রিজিওনাল অ্যানেস্থেসিয়া সম্ভব। আবার কোনো ক্ষেত্রে সিজারিয়ান সেকশনে দেখা গেছে যে পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও করতে হয়। তো সেইগুলো আচ্ছা। সম্পূর্ণ ডিপেন্ড করে অ্যানাস্থেটিক্সের উপরে, হুম, তিনি কি ভাবছেন এবং সে পেশেন্টের কি কন্ডিশন আছে তার উপরে। তবে এইটুকু বলতে পারি যে অ্যানাস্থেসিয়া নিয়ে যে সাধারণ মানুষের যে ভয়, সেটা কিন্তু একদমই এখন চলে গেছে। অনেক পেশেন্ট নিজেরাই উইলিংলি বলে দেন আমাকে জিএ করে দিন, জেনারেল হুম, অ্যানেস্থেসিয়া হুম, করে দিন। হুম, হুম, অনেক পেশেন্ট চান যে তার রিজিওনাল অ্যানেস্থেসিয়া হোক, এবং অ্যানাস্থেসিস্ট যিনি থাকেন তিনি পেশেন্টের সাথে ডিসকাসও করেন বিফোর হুম, মানে অজ্ঞান, বিফোর অ্যানাস্থেসিয়া, যে আপনি কোনটা চাইছেন। বা কিছু ক্ষেত্রে পেশেন্ট নিজেই বলে দেয় যে আমাকে রিজিওনাল অ্যানাস্থেসিয়া দিলে ভালো হয়, হুম, হুম, বা কোমরে পিঠে ইঞ্জেকশন দিয়ে অপারেশনটা করে দিন। সেটা যদি ফিজিবল হয় তখন আমরা সেটা করে দিই। তো এটা ডিপেন্ডস করছে পেশেন্ট, তার কন্ডিশন, তার রোগ, এবং তার সার্জেন এবং তার অ্যানাস্থেসিস্ট। ইটস এ টিম। হুম, মানে পেশেন্ট, সার্জেন, অ্যানাস্থেসিস্ট, এটা একটা টিম। হুম। এই টিমের সমস্ত ব্যাপারটা ডিসকাস করে তার পক্ষে যেটা ফিজিবল, তার পক্ষে যেটা ফ্রুটফুল হবে, যেটা সবচাইতে ভালো হবে, সেই অ্যানাস্থেসিয়াটাই দেওয়া হয়। বেশ। এটা একটা মিলিত সিদ্ধান্ত আরকি, যেটা বোঝা যাচ্ছে। এবং অ্যানাস্থেসিয়া মানে ভয়, জ্ঞান ফিরবে কিনা, এটা অপ্রাসঙ্গিক। আজকের দিনে ডাক্তারবাবু বলেই দিয়েছেন। কাজেই এই ভয়টা আমরা মন থেকে দূর করতেই পারি। এটা শুনে হয়তো আমার মতো দর্শকরাও অনেকটা নিশ্চিন্ত হলেন আরকি। এইটাই মূল ভয় থাকে। আরেকটা যেটা ভয় থাকে, সেটা আপনি আগেই বলেছেন যে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ক্ষেত্রে সেই জিনিসটা অনেক কমে যায় পোস্ট অপ। হ্যাঁ। যে অপারেশন মানেই আমাকে তারপর অনেকদিন বোধহয় থাকতে হবে, অনেকদিন ভর্তি থাকতে হবে। এই ভয়টাও তো আজকের দিনে পাওয়ার কোনো মানে নেই, তাই না? ল্যাপারোস্কোপিক আর রোবোটিক সার্জারি আসার পরে পেশেন্টের পোস্ট অপ রিকভারি খুব ফাস্ট হয়ে গেছে। পেশেন্ট মোটামুটি বিকেলবেলা থেকে হাঁটাচলা শুরু করে দিতে পারেন। হুম, তাকে 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা ছেড়ে দিই। হুম। এবং আর পেইনও অনেক পেইনও কম, অনেক কম। পেইন অনেক কম, তুলনামূলক। হ্যাঁ। পোস্ট অপ পেইন পোস্ট যেটা। অপারেটিভ পেইন অনেক কম। আরেকটা জিনিস আমি বলি, যেটা হলো যে এখন যেটা আমার মনে হয় একটু দর্শকদেরও জানা উচিত। পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া বলে একটা জিনিস আছে। আচ্ছা, পেশেন্ট সেটা কি? কন্ট্রোল অ্যানালজেসিয়া মানে কি হলো? পেশেন্ট পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, অ্যানালজেসিয়া। হ্যাঁ। আচ্ছা, সেটা কি? মানে হলো পেশেন্টের ধরুন অপারেশনের আগে পিঠের শিরদাঁড়ার কাছে একটা এপিডুরাল একটা ইনজেকশন দেওয়া হয়, বা এপিডুরাল একটা ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয়। এপিডুরাল মানে কি? এপিডুরাল মানে হলো যে স্পাইনাল কর্ডে একটা বা একটা আচ্ছা, জিনিস আরকি, এপিডুরাম। তো ওখানে একটা জিনিস, এটা একটা ক্যাথেটার টাইপের ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা। সেখান দিয়ে ওষুধটা যায়। ও, পেশেন্ট নিজে পোস্ট অপারেটিভলি তার যখন পেইন হবে, সে নিজে ওই ব্যথার জন্য যতটা প্রয়োজন ওষুধ সে নিজে কন্ট্রোল করতে পারবে। ধরুন তার ব্যথা হচ্ছে, সে তখন ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিল। ধরুন তার ব্যথা ওটা কমে গেছে, দেওয়াই থাকে ওটা দেয়া অপারেশনের থাকে পর? এবং অপারেশনের পরে দেয়া থাকে। কদিন দেওয়া থাকে এটা? ওটা 2 দিন মতো থাকা থাকে। মানে ওনার হাতের ওনার রিচের মধ্যে হাতের থাকে? রিচের মধ্যে থাকলো। একটা ও! সুইচের মতো আছে। তো সেটা উনি নিজের মধ্যে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া বলে। যদি খুব ধরুন সাংঘাতিক ব্যথা হচ্ছে, সে একটু ডোজটা বাড়িয়ে নিল। আবার ধরুন ব্যথা নেই, সে ওরকমই ভাবে থাকলো। বাহ! তো এটা সম্পর্কে আমি জানতাম না। আপনারাও নিশ্চয়ই। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ পেশেন্টের জন্য। তো এটা বড় অপারেশন, যেগুলো ক্যান্সারের অপারেশন ধরুন, বা বড় যেগুলো অপারেশনগুলো হয়, আচ্ছা। লং স্ট্যান্ডিং ধরুন পেশেন্টকে ধরুন পেট কেটেই অপারেশনটা হয়েছে। বড় অপারেশন হয়েছে ৫-৬ ঘন্টার বড় অপারেশন। পেশেন্টকে অনেকদিন স্টে করতে হবে। তো ব্যথাটা সাংঘাতিক বেশি। তো সেক্ষেত্রে তখন আমরা পেশেন্ট কন্ট্রোল অ্যানালিসিসটা দেই, এবং এটা কিন্তু খুব ফ্রুটফুল পেশেন্টের জন্য। এটা তো সত্যিই খুবই ফ্রুটফুল। তবে আমার পাশাপাশি শুনে একটা জিনিস মনে হলো যে আপনাকে কিন্তু একজন বিচক্ষণ মানুষ হতে হবে, তাই না? হ্যাঁ, মানে ডেফিনিটলি। দুম করে বারবার তাই জানতে হবে। সেইটাও বোধহয় একটু বুঝেই সেটা আমরা বুঝিয়ে দেই পেশেন্টকে। ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝে না, নেন। পেশেন্টকেও বুঝিয়ে দেই আমরা। পেশেন্টকেও বুঝিয়ে দেই। বুঝিয়ে দেন যে এটা হলে এটা করতে অকারণ হবে। বাড়িয়ে দিলে কি ক্ষতি হতে পারে আরকি। সেটা তো এই ব্যাপারটা জেনে আমার খুব নতুন লাগলো। আমি এটা একেবারেই জানতাম না, এবং আপনারা যারা জানতেন না তারা নিশ্চয়ই অনেকটা স্বস্তি পেলেন এটা শুনে, তাই না?
এবারে আসি সবথেকে মজার ব্যাপারটা, যেটা আজকাল খুব শুনছি এবং আমি ওই আর কি প্রচুর গুগলে পড়াশোনা করেছি যেটা নিয়ে, রোবটিক সার্জারি। আমার খুব ইন্টারেস্টিং লাগে। শুনলেই কিরম মনে হয় একজন রোবট দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্জারি করছে। এই ব্যাপারটা কি আমাদেরকে না, একটু না। বলে। আমি জানি ব্যাপারটা তাই নয়, কিন্তু না, রোবোটিক সার্জারিতে রোবট মোটেই অপারেশন করে না। আপনি আহ, বলুন। আমরা রোবটের অ্যাসিস্টে, রোবটের সাহায্যে সার্জনরাই অপারেশন করেন। সেই রোবটটা কিরম দেখতে হয়? খুব কৌতূহল মানুষের জানার। মানে সেটা যে তো সার্জারিটা করছে দাঁড়িয়ে, সে দেখতে কিরকম হয়? না, না, সেটা কি একটি সেগুলো মেশিন? দাঁড়িয়ে কিছু নয়। সেটা ধরুন এরকম একটি একটা মেশিন? একটা স্ট্যান্ড মতো একটা মেশিন, হ্যাঁ। জাস্ট তার 4টে হাত আছে। তো আচ্ছা, সেখান থেকে কতগুলো ইনস্ট্রুমেন্ট ঢোকানো আছে। আচ্ছা, ও নিজে থেকে কিছু করতে পারবে না, ঠিক আছে? বেশ। তো 4টে হাত। 4টে হাত। কারো ক্ষেত্রে 3টে হাতেরও রোবট আছে। এখন তো অনেক রকম আচ্ছা, ভার্সন বেরিয়েছে। আচ্ছা, তো রোবটের একটা কনসোল থাকে। কনসোল মানে বেশ। ডাক্তারবাবু, সার্জন যিনি, তিনি ওখানে বসেন। তিনি বসে ওই রোবটটাকে কন্ট্রোল করার জন্য কতগুলো মেশিন, কতগুলো সুইচ, নব, ক্লাচ প্লেটের মতো যেমন গাড়ির মধ্যে থাকে, ওরকম জিনিসপত্র আছে। হাতে ফিঙ্গারে কিছু জিনিসপত্র থাকে। আচ্ছা, তো সেইগুলো দিয়ে হাতের মুভমেন্টটা করেন। ওই হাতের মুভমেন্টটা করলে ওই রোবটটা কিন্তু তখন ওর নিজের হাতগুলো নাড়বে। হুম, মানে হুম, রোবটের হাত নড়ছে মানে ডাক্তারবাবুর হাত নড়ছে মানে রোবটের হাত নড়বে। ডাক্তারবাবুই কন্ট্রোল করবেন হুম, রোবটের হাতটা কোন দিকে যাবে, কিভাবে যাবে, সেটা পুরোটাই কন্ট্রোল বাই ডাক্তারবাবু, যে সার্জন যিনি অপারেশন করছেন। এটা গেল একটা পার্ট। এটা হলো সার্জন কনসোল। হুম, এবার কি আছে, আরেকটা জিনিস হলো যে পেশেন্টের কাছে ওই ল্যাপারোস্কোপির মতোই ওই পেটের মধ্যে 3টে বা 4টে ফুটো করা হয়। আচ্ছা, ফুটো করার পরে রোবটের যে ধরুন 4টে হ্যান্ড আছে, সেই হ্যান্ড থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো বেরোচ্ছে, হুম, একটা ক্যামেরা বেরোয়, তারপর আর অন্যান্য হাতে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো বেরোয়, যেমন ল্যাপারোস্কোপির থাকে। তো ওই ইনস্ট্রুমেন্টগুলো তখন পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে যে সার্জন আছেন তিনি ওখানে বসে ওই রোবটের হাতটাকে মুভমেন্ট করবেন, এবং মুভমেন্ট করার পরে যেমন যেমন উনি চাইবেন তেমন তেমন হাতটা মুভমেন্ট হবে, এবং তেমন তেমনভাবে অপারেশনটা হবে। এটা বেশ। অনেকটা ল্যাপারোস্কোপির মতোই, বাট এটা একটু আপগ্রেডেড ভার্সন বলতে পারেন। হুম, মানে রোবট কাজটা করলে কাজটার অনেকটা প্রিসিশন ভালো হয়, হুম, এবং যে মানুষের যে আমরা যখন অপারেশন করি হাতে একটা ফাইন ট্রেমর থাকে, হুম, সবার হাতেই থাকে। হুম, তো সেই ম্যানুয়াল যে ট্রেমর বা ম্যানুয়াল যে এই হুম। ব্যাপারগুলো থাকে, এররগুলো থাকে, সেগুলো অনেকটাই চলে যায়। তার মানে বোঝা যেটা গেল সেটা হচ্ছে রোবটিক সার্জারি মানে সার্জারিটা করছেন আসলে ডাক্তারবাবুই। মানে রোবটিক সার্জন যিনি, তিনি সার্জারিটা করছেন বসে, রোবটটাকে কন্ট্রোল করছেন তিনি। মাথাটা তারই চলছে, শুধু রোবট দ্বারা, তার হাতের বদলে রোবট দ্বারা বাকি কার্যকলাপটা হচ্ছে। এবারে প্রশ্ন উঠতে পারে কেন? তাহলে উনি নিজেই কেন নন যখন উনিই কন্ট্রোল করছেন? সেইটা যেটা আজকে আমি বুঝলাম, নিজেই কেন নন মানে ডাক্তারবাবু যেগুলো বললেন যে কম্পন হতে পারে হাতের একটু, হতেই পারে একটু ট্রেমার, সেটা রোবটের ক্ষেত্রে হবে না। তারপরে স্পেসিফিকেশন যেটা আপনি বলছিলেন যে অনেক বেশি সূক্ষ্ম একজন রোবটের কোনো একটা কিছুকে ধরা বা কোনো একটা কিছুকে ছোঁয়া, সেটা মানুষের হাতের থেকে অনেক বেশি স্পেসিফিক, অনেক বেশি সূক্ষ্ম হতে পারে। এটা কি দেখার ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ, যে মানুষের দৃষ্টি যতটা সূক্ষ্ম বা যতটা গভীরে গিয়ে দেখতে পারে, তার থেকে রোবট অনেক বেশি সূক্ষ্ম বা গভীরে গিয়ে দেখতে পারে? এটাও আসলে কি তাই কি? যেটা হয় যে রোবটিক কনসোলে বসলে মনে হয় যে আপনি পেটের মধ্যে ঢুকেই ঢুকে অপারেশনটা করছেন, গেছেন ঢুকে প্রায়। গেছে হ্যাঁ, অপারেশনটা করছেন। এইটাই মানে এইটাই আমার এত মনে হলো। সুন্দর ম্যাগনিফিকেশন থাকে, এত হুম, ভালো দেখা যায়, এবং এত প্রিসিশনলি, মানে এত প্রিসাইজলি অপারেশনটা করা যায়, আমি বলবো প্রিসাইজলি অপারেশনটা করা যায়। ফলে মানে অপারেশনের যে আপনার রিকভারি, হ্যাঁ, অপারেশনের যে ব্লাড লস, বা অপারেশনের যে আপনার ধরুন শুকুর নার্ভগুলো প্রিজার্ভ করা, বা কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে অনেক সময় অপারেশন করতে গিয়ে ডিফিকাল্টিস হয়, ধরুন হাতের মুভমেন্টটা ঠিক হচ্ছে না। হুম, রোবটের হাত অনেকটাই মুভমেন্ট করতে পারে, ওদের হ্যাঁ, হাতের মুভমেন্ট অনেকটা বেশি। আমাদের হাতে তো একটা ফিক্স মুভমেন্ট থাকে, লিমিটেশন আছে লিমিটেশন আছে। মুভমেন্টের। রোবটের হাতে অনেকটাই মুভমেন্ট ঠিক, থাকে। ঠিক। তো এই লিমিটেশনগুলো ওভারকাম করা সম্ভব। টেকনিক্যালি অপারেশনটা করা অনেক বেশি ইজি, নাম্বার ওয়ান। আর 2 নম্বর একটা পেশেন্টের জন্য যেটা সুবিধা হলো যে পেশেন্টের পোস্ট অফ পেইন সেই একইভাবে কম হয়, পেশেন্টের রিকভারি আর্লি হয়, এটা কি পেশেন্টের ব্লাড ল্যাপ্রোস্কোপির লস কম চেয়েও হয়। আরো উন্নত? না, কিছু কিছু ক্ষেত্রে রোবট অবশ্যই ল্যাপারোস্কোপি চাইতেও উন্নত। হুম, কারণ কিছু কিছু এখন তো আমরা বুঝতেই পারছি যে ম্যাক্সিমাম সার্জারি আলটিমেটলি রোবটের দিয়েই হুম, করতে হবে, রোবোটিক্সই হয়ে যাবে, হুম, ওটার দিকেই এগোচ্ছে। এখন আমাদের দেশে অতটা হয়তো মানে পপুলার নয়,
আমরা যেহেতু একটু ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট থাকে, হ্যাঁ, ফিনান্সিয়াল দিকটা আছে রোবটের, কিন্তু রোবোটিক্সে অপারেশন করাটা সার্জনদের কাছে কিন্তু খুব মজার, মানে খুব আরামদায়ক আর কি বলতে পারেন। আরামদায়ক এবং খুব সেফ, খুব যেটা সেফ। আমরা বুঝতে হ্যাঁ। পারলাম আরকি। এবার আসি আর্থিক দিকটাতে। এক্ষেত্রে একটু আপনি বলুন যে রোবটিক শুনলেই কিন্তু আমাদের মনে হয় যে সাংঘাতিক একটা খরচা সাপেক্ষ ব্যাপার এবং এফোর্ড করতে পারবো কি পারবো না, এই চিন্তাটা ১ম মাথায় আসে মানুষের। সেক্ষেত্রে খরচাটা তফাৎটা ঠিক কতটা? এমনি সার্জারি হোক বা ল্যাপ্রোস্কোপি হোক বা রোবটিক্স হোক, খরচাটা ঠিক কতটা বেশি রোবটিক্সের ক্ষেত্রে? সাধারণ মানুষ কি এফোর্ড করতে পারবে? হ্যাঁ, দেখুন এটা কোয়েশ্চেনটা খুবই মানে খুবই রিলিভেন্ট আমি মনে করছি। কেন দেখুন, যখন ল্যাপারোস্কোপি সার্জারি এসেছিল, হুম, তখন কিন্তু আপনার সার্জারিটা সাধারণত কলকাতা বা যেকোনো মেট্রোপলিটন সিটি তার আশপাশের জায়গা, কিছু, কিছু হসপিটাল হুম, সেরকম জায়গায় ছিল এবং সবাই কিন্তু অ্যাভেইল করতে পারত না। হুম, একটা পার্টিকুলার শ্রেণীর লোকই অ্যাভেইল করতে পারত হ্যাঁ, ল্যাপারোস্কোপি সার্জারি, বিকজ ইট ওয়াজ ভেরি কস্টলি এট হুম। দ্যাট পিরিয়ড অফ টাইম। কিন্তু সময়ের সাথে, সাথে দেখা গেছে ল্যাপারোস্কোপি সার্জারি এখন গ্রামে গঞ্জে সব জায়গায় হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ল্যাপারোস্কোপি সার্জারি সব জায়গায় হচ্ছে। পশ্চিমবঙ্গে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের ল্যাপারোস্কোপি সার্জারি সব জায়গায়। খুব রিমোট জায়গাতেও হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি। আচ্ছা। হ্যাঁ, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক রিমোট জায়গায় গিয়েও ল্যাপারোস্কোপি ক্যাম্প করে এসেছি, ল্যাপারোস্কোপিক হসপিটালে অপারেশন করে এসেছি। তো সেটা বড় কথা না। এবং ল্যাপারোস্কোপিটা হয়েছে এই কারণেই, কারণ ল্যাপারোস্কোপিক খরচাটা অনেকটা কমে গেছে। সেজন্য সাধারণ আচ্ছা, মানুষের কাছে আচ্ছা। অ্যাভেইল করতে পারছে। আজকে সরকারি হসপিটালগুলোতেও ল্যাপারোস্কোপি আছে। বেশ। তো সাব ডিভিশন হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল সমস্ত জায়গাতেই আপনার ল্যাপারোস্কোপি আছে। ফলে সাধারণ মানুষ আরামসে গিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধাটা নিতে পারছে। এটা গেল, তাহলে কি হলো যে ল্যাপারোস্কোপিক সার্জারিটা যখনই দেখছি যে সময়ের সাথে, সাথে মানুষের কাছে আস্তে, আস্তে পৌঁছে গেছে। হুম। এখন এবার আমি রোবোটিক্সে আছি। রোবোটিক্সের ফলে সমস্যাটা কিন্তু খরচাটাও একটু আয়ত্তের মধ্যে খরচাটা এখন। এখন অনেক আয়ত্তের মধ্যে সরকারি জায়গায় বসে গেছে। সরকার হ্যাঁ, থেকেও ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে। কিন্তু ফলে রোবটিক্স রোবোটিক্সের সমস্যাটা অন্য। রোবোটিক্স একটা হিউজ কস্ট। হুম, রোবোটিক্স যে মেশিন বা রোবোটিক্স যে সেটআপটা আছে, সেটা বেশ অনেক অনেকটা মানে তফাৎ কোটি বলছেন। টাকার সওয়াল আরকি। ও তো সেই আচ্ছা। জন্য যেটা হচ্ছে যে রোবোটিক সার্জারি কিন্তু এখন সবার কাছে এখনো পর্যন্ত হুম, মানে সবার কাছে পৌঁছতে পারেনি। কিন্তু আমি সামর্থ্য আশা করব থাকতে হবে। না, সামর্থ্য থাকতে হবে বলতে এখন গভর্নমেন্টে ধরুন আপনার রোবোটিক্স বসে গেছে। হুম, আমি নাম করে বলছি, কলকাতা এসএসকেএম হসপিটালে রোবোটিক্স এসে গেছে। আচ্ছা। তো এরকম বড়, বড় হসপিটাল যেখানে গভর্নমেন্টের আসছে রোবোটিক্স, সেখানে সাধারণ মানুষ অবশ্যই রোবোটিক্সে অ্যাভেল করতে পারবেন। এবার কি হচ্ছে, যদি যত দিন যাবে তত রোবটের দামটা কমছে। ইন্ডিয়াতেও অনেক রোবটস তৈরি হচ্ছে। এই রোবোটিক্স কোম্পানিগুলো যখন হচ্ছে, তখন যেটা হচ্ছে যে রোবোটিক্সের দামটা হুম, আস্তে, আস্তে ধীরে, ধীরে কমছে। এবং আমি এটা বিশ্বাস করি যে হয়তো আগামী ১০ বছর পরে দেখা যাবে যে ল্যাপারোস্কোপিক সার্জারি রিপ্লেসড বাই রোবোটিক সার্জারি। আচ্ছা। এরকমভাবে আস্তে, আস্তে পপুলারাইজ হচ্ছে। ফলে আজকের দিনে যেটা আমার কাছে দামি মনে হচ্ছে, নন অ্যাফোর্ডেবল না মনে হচ্ছে, হুম, হয়তো অদূর ভবিষ্যতে রোবোটিক সার্জারি সবার কাছেই পৌঁছে যাবে। বেশ, এটা আমি বিশ্বাস করি। বেশ। তার মানে ল্যাপ্রোস্কোপি যখন শুরু হয়েছিল, তখন খুব বেশি খরচা সাপেক্ষ ছিল। কিন্তু এখন এটা অনেকটা আয়ত্তের মধ্যে এসে গেছে, আপনি যেটা বলছেন। সবাই অ্যাভেল কিন্তু করতে পারে এখন। স যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুখবর যেটা ডাক্তারবাবুর কাছে জানা গেল, রোবটিক্সও আস্তে, আস্তে আয়ত্তের মধ্যে পৌঁছে যাবে এটাই আমরা আশা করতে পারি। তাই তো? একদম। বেশ। এতক্ষণের আলোচনায় আমার তো অনেকখানি সার্জারি সংক্রান্ত ভয় কমেছে। আশা করি আপনাদেরও কমেছে। তৎসত্ত্বেও আমি জানি কিছু মানুষ আছেন যারা সার্জারি শুনলেই মনে করেন, "না, সার্জারিটা করা যাবে না।" ওটা পিছোতে থাকেন, পিছোতে থাকেন। এই যে সার্জারি পিছোনো, এটাতে কতটা ক্ষতি হতে পারে মানুষের? বা পরিণতি কি হতে পারে? দেখুন, এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সার্জারি পিছিয়ে কিন্তু কারো কোনোদিন লাভ হয়নি। হুম, যেমন ধরুন, আজকে একজন বয়স্ক মানুষ, তার ৬০-৬৫ বছর বয়স। উদাহরণ দিচ্ছি একটা। তার একটা হার্নিয়া ধরা পড়েছে। হার্নিয়া ধরা পড়ার পরে ডায়াগনোসিস করেছেন, সার্জন বলেছেন অপারেশন করতে হবে। হুম, উনি করলেন না। উনি ২ বছর, ৩ বছর, ৪ বছর ফেলে রেখে দিলেন। উনি কিছুতেই কনভিন্স হলেন না অপারেশন করবে। কিন্তু হঠাৎ করে ওনার সেই একটা সাংঘাতিক রাতের বেলা ব্যথা হলো। হার্নিয়াটা আটকে গেল বা অবস্ট্রাকশন হয়ে গেল। তখন সেটা একটা ইমার্জেন্সি। সেই অপারেশনটা তখন রাতের বেলা দৌড়াদৌড়ি করে বা যেখানে হোক এমার্জেন্সি কন্ডিশনে অপারেশনটা করতে হবে। তাতে ওনার লাইফ রিস্কটা অনেক বেশি বেড়ে গেল। হুম, এটা একটা উদাহরণ দিলাম। ফলে মানে যদি কখনো সার্জেন বলে দেন যে অপারেশন লাগবে এবং এটা অপারেশনেরই কেস, সেক্ষেত্রে আমি বলব যে অপারেশন করে নেওয়াই উচিত। কারণ কিছু, কিছু ক্ষেত্রে আবার দেখা গেছে যে অপারেশন না করে যদি কোনো রোগ ফেলেও রাখা হয়, তাহলে অনেক সময় সেটা ম্যালিগন্যান্সির দিকেও চলে যায়। হুম, এই ধরুন, আমি একটা উদাহরণ দিই। এটা ধরুন গলব্লাডার স্টোন।
ওভার স্টোন 20 বছর 25 বছর 30 বছর পরে এরকম ফেলে রেখেছে, ওরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এবং সেটা দেখা গেছে অনেক সময় ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয়ে যায়। তো সবসময় যে সার্জারি মানে ফেলে রাখতে হবে বা পিছিয়ে দেবো এরকম করলে চলবে না। যখন পেশেন্টের জন্য তাতে কিন্তু ক্ষতিই হবে। তো সেই জন্যই যদি কোনো সার্জেন বলে থাকেন যে কারোর অপারেশন করতে হবে হুম। বিশেষ কোনো একটা রোগের জন্য, তো সেইটা তার পেশেন্টের যদি মনে হয় যে না ঠিক আছে আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নেবো, নিতে পারেন, কিন্তু অপারেশনটাকে পেছাবেন না। হুম। পিছিয়ে দিনের পর দিন ফেলে রাখা এগুলো করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন সেটাও নেওয়া সম্ভব। কিন্তু অপারেশনটাকে পিছিয়ে সেটার জন্য সেটা কমপ্লিকেশন করে তার জন্য লাইফ থ্রেটেনিং কন্ডিশন সৃষ্টি করার কোনো দরকার নেই। তার মানে অপারেশনটা যারা ভয় পান করাবেন না বলে পিছন যে কারণে, যে ভয়, সেই ভয়টাই বাস্তবায়িত হবে পিছলে আরকি। তো সেই কারণে যদি ভীতু হন তাহলে আরোই তাড়াতাড়ি সার্জারিটা করিয়ে নিন। কারণ পিছলে আসলে ভয়ের কারণ আছে। কিন্তু যদি সার্জারি করতে বলেন ডাক্তার, আপনি সেকেন্ড, থার্ড ওপিনিয়ন নিন। কিন্তু সার্জারিটা করিয়ে নিন। যত তাড়াতাড়ি করিয়ে নেবেন, তত তাড়াতাড়ি সুস্থ হবেন। কমপ্লিকেশন তত কমবে। এইটুকু আমার বোধগম্য হলো। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এবারে যে বিষয়টাতে যাব, সেটা হচ্ছে লেজার সার্জারি এরকম একটা কিছু শুনি আজকালকার দিনে। যেটা নাকি আগে হলে কাটতে হতো অপারেশনের ক্ষেত্রে, এখন লেজারের সাহায্যে সার্জারি করলে কাটতে হবে না। এটার কতটা অ্যাডভান্টেজ? হ্যাঁ, লেজার আসার পরে কিছু, কিছু সার্জারি যেমন আমরা দেখি আরকি, আমরা করিও যে লেজার দিয়ে অপারেশন করলে সেক্ষেত্রে অনেক বেশি পেশেন্টের জন্য এফেক্টিভ হয়। ২-১ টা উদাহরণ দেই, যেমন ভেরিকোজ ভেন। এই যে এইটা অসুখটা ভেরিকোজ আছে, ভেনটা কি? ভেরিকোজ ভেন পায়ে একটা অসুখ, যেখানে আচ্ছা, ভেনগুলো মোটা, মোটা হয়ে যায়। তো ভেরিকোজ ভেনের চিকিৎসা লেজার দিয়ে সম্ভব। ওটাকে ইভিএলটি বলা হয়, এন্ডোভাস্কুলার লেজার থেরাপি। সেটা করা সম্ভব। আচ্ছা, পাইলসের অপারেশন যেটা আগে খুব আচ্ছা, পেইনফুল অপারেশন আচ্ছা। হ্যাঁ, একটা। খুব পেইনফুল হ্যাঁ, ছিল তাই তো শুনেছি। পাইলসের অপারেশনটা এখন পুরোটাই লেজার দিয়ে করা সম্ভব। তার মানে পেইন অনেক না, কমে পেইন যাচ্ছে অনেক কি? কমে যাচ্ছে। বাহ! আচ্ছা, তারপরে ইউরোলজির কিছু অপারেশন আছে, আচ্ছা। যেগুলো লেজার দিয়ে করা সম্ভব। যেমন ইউরোলজি বিশেষ করে ইউআরএসএল বা পাথরগুলো লেজার দিয়ে টুকরো, টুকরো করে সেগুলো বার করে আনা সম্ভব। তো ও! ইউরোলজির অপারেশনে ভালোই বেশি মানে বেস্ট লেজার ইউজ হয়। তাছাড়া কিছু টিউমার আছে। সেই টিউমার হলো ব্রেনের মধ্যে টিউমার কিছু আছে। হুম, হুম, তো হুম। সেগুলো লেজার গাইডেড করে অপারেশন করা সম্ভব। আর কিছু যেগুলো আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে লেজার ইউজ হয়, সেটা চোখের কিছু অপারেশনে লেজার হুম, ইউজ হয়। হুম, হুম। আমার তো নিজেরই একবার তো হয়েছে। লেজার ইউজ হয়। তো লেজার ইউজ হচ্ছে। লেজার খুব ভালো এবং পেশেন্টের জন্য মানে সত্যিই ফ্রুটফুল নন আরকি। ইনভেসিভ নন হচ্ছে ইনভেসিভ তার মানে। আরকি ব্যাপারটা। তার মানে কিন্তু অপারেশন মানেই যে ভয়, সেই ধারণাটা ক্রমশ কমছে যত আমরা আলোচনায় এগোচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনার কি মনে হয় অ্যাজ আ সার্জন আগামী ১০ বছরে এই সার্জারি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখুন, আগামী ১০ বছরে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে সার্জারিটা অনেকটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাইডেড হবে হুম, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজটা করে, যে ১ম এ একটা পেশেন্টের তার যে প্যাথোলজিক্যাল কন্ডিশন হলো, হুম, সেই কন্ডিশনটাকে পুরোপুরি তার ডায়াগনোসিস করে ফেলে। তার পুরো ম্যাপিং করে ফেলে। ডিউরিং সার্জারি তার যে যখন অপারেশন চলবে, তখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্সকে গাইড করবে যে অপারেশনটার কী স্টেপ কীভাবে হবে এবং তার মেমোরি থেকে, তার অন্যান্য জায়গা থেকে তার অপারেশনের যে রোড ম্যাপ সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে দেবে এবং তারপরে অপারেশনের পরে যে পেশেন্টের যে রিকভারি এবং তার যে প্রসিডিউর অ্যানালাইসিস সেটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দেবে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন এবং তার পেশেন্টের যে ফার্দার ট্রিটমেন্ট এবং তার অপারেশনটার জন্য অন্য কোনো হেল্প লাগবে কিনা বা সে অপারেশনটা ঠিক হচ্ছে কিনা, সার্জন কোনো ভুল করছে কিনা, এই ব্যাপারগুলো পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে চলে যাবে এবং সেক্ষেত্রে অপারেশনটা অনেক বেশি মানে অনেক বেশি প্রিসাইজ বেশ। হবে, অনেক বেশি পেশেন্টের জন্য ভালো হবে। তার মানে ছোটখাটো যে হিউম্যান এরর যেটা আমরা সেগুলো বলি, সেগুলো থাকবে না বলতে সেটা গেলে চলে আর আরকি। থাকবেই না বললে চলে। তার মানে তো ভাবতেই পারছি না আমি। মানে আপনি যেটা বলছেন যে এরর এর ভয়টাই থাকবে না আর। খুব সহজ একটা ব্যাপার হয়ে যাবে অপারেশনটা। ভয়ের আর কিছু থাকবেই না। তাই তো? যা ভয়ের থাকবে, যা চাপ থাকবে আপনাদের মতো সার্জনদের থাকবে। আপনারা বসে, বসে কঠিন কাজটা করবেন। রোগীর জন্য সহজ। হ্যাঁ, রোগীর জন্য ব্যাপারটা সহজ হয়ে তাই যাবে। তো? ডে কেয়ার সার্জারি বলে একটা কিছু আছে। সেটা ঠিক কি? হ্যাঁ, দেখুন, ডে কেয়ার সার্জারিটা কিন্তু এটা বেশ ভালো। মানে এটা আমরা এখন রীতিমতো অন করি আরকি ডে কেয়ার সার্জারি। সেটা হলো যে পেশেন্ট সকালবেলা বাড়ি থেকে ঘুম থেকে উঠে এলেন। আচ্ছা। সকালবেলা ব্রাশ করে বাড়ি থেকে চলে এলেন। হুম, এসে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হয়ে যাওয়ার পরে তার অপারেশন হয়ে গেল। সকালবেলা ধরুন ৭ টায় ভর্তি হলো। তার ৯টা-১০টার মধ্যে তার অপারেশন হয়ে গেল। গলব্লাডার হোক, হার্নিয়া হোক, এই অপারেশনগুলো বা ব্রেস্টে কিছু লাম্প হোক, হোয়াটএভার। তো এই অপারেশনগুলো যেগুলো আ হয়ে যাওয়ার পরে তারপরে আমরা পেশেন্টটাকে
পেশেন্টকে তারপর আমরা পেশেন্টকে সন্ধ্যাবেলা একবার দেখে নিলাম, হুম। পেশেন্ট ঠিক আছে, উঠে বসেছে, জল টল খাচ্ছে, তার কোনো পেন নেই, ব্যথা নেই, কিছু নেই, এবং তাকে সন্ধ্যাবেলা ছেড়ে দেওয়া হলো। এটা খুব বলে ডে কেয়ার সার্জারি। এটাকে হ্যাঁ, এই পুরো পদ্ধতিটাকে পুরো ডে পদ্ধতিটাকে কেয়ার ডে কেয়ার সার্জারি। সার্জারি বলে। আচ্ছা, মানে সকালবেলা ভর্তি হয়ে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবে, সকালে আসবেন, একটু সন্ধ্যাবেলা বাড়ি চলে ঘুরতে যাবে। আসবেন হসপিটালে, ডাক্তারবাবুর হাতে সব ছেড়ে দেবেন নিশ্চিন্তে। কারণ আগামী দিনে সার্জারি কোন জায়গায় পৌঁছচ্ছে বা আজও যেখানে পৌঁছেছে, আমি যা আলোচনা করে যা শুনলাম, যে সার্জারি বিষয়টাকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কারণ হিউম্যান এরর টুকুও আর থাকবে না ভবিষ্যতে, শুনে যা বুঝলাম। কাজে এররেরও জায়গা থাকবে না। তার মানে সকালবেলা যাওয়া, যা চিন্তাভাবনা করার ডাক্তারবাবু করবেন, সার্জন করবেন, আমাদের করার দরকার নেই, সার্জারিকে ভয় পাওয়ার দরকার নেই, এবং আমরা আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসতে পারি। কাজেই আমাদের ভয় পাওয়ার আর দরকার নেই সার্জারি বিষয়টাকে। এবারে যে এতটা নিশ্চিন্ত করলেন আপনি আমাদের পুরো আলোচনা থেকে যেটা জানতে পারলাম, এবার যেটা জানতে ইচ্ছে করছে আপনার জার্নিটা সম্পর্কে একটু জানি। যে আপনি তো আরজি করের প্রাক্তন ছাত্র, হ্যাঁ, তাই নিশ্চয়ই। তো? এবারে সেখান থেকে আজকে আপনি এই জায়গায়, আপনি রোবটিক সার্জন, ল্যাপ্রোস্কোপিক সার্জন তো বটেই। এই যে জার্নিটা, সেটা সম্পর্কে যদি একটু বলেন ছোট্ট করে। দেখুন, আমি আরজি করে ভর্তি হই 1999-এ। তো তখন আমি গ্রামের ছেলে, বেসিক্যালি আমি গ্রামে পড়াশোনা করেছি। তো সেখান থেকে এসে আরজি করে এসেছি। কোথা থেকে? আমার বাড়ি হাবড়া, আচ্ছা, আচ্ছা। উত্তর চব্বিশ পরগনা আর কি। তো ওখান থেকে পড়াশোনা করে আমি হাবড়া স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপরে আমি এসে আরজি করে ভর্তি হই। তার আগে কলকাতায় আমি একবারও আসিনি, আমি কখনো কলকাতায় আসিনি। ফার্স্ট টাইম কলকাতায় এলাম, সেটা হলো আরজি কর। আচ্ছা। তো আরজি করে এসে ঢুকলাম। তো আরজি কর থেকে এমবিবিএস করলাম আমি। তারপরে আরজি কর থেকে আবার ডিপ্লোমা ইন গাইনি অপস করেছি, মানে ডিজিও যেটা বলে আর কি, সেটা করেছি। তারপরে ওখান থেকে পাশ করার পরে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চণ্ডীগড়ে চলে যাই, পিজিআই চণ্ডীগড়, চণ্ডীগড়, পোস্ট আচ্ছা। গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। ওখান থেকে আমি পোস্ট গ্রাজুয়েশন করি। তারপরে এসে এখানে প্র্যাকটিস শুরু করেছি আর কি। আচ্ছা, এই যে আপনার পড়াশোনার পর্বটা তো জানলাম। এবারে এই পোস্ট গ্র্যাজুয়েশনটাই কি যথেষ্ট ছিল রোবটিক সার্জন হওয়ার জন্য বা ল্যাপ্রোস্কোপিক সার্জন হওয়ার জন্য? নাকি আরো কোনো ট্রেনিং এর দরকার হয় এটার জন্য? না, দেখুন, সার্জারিটা একটা তো লাইফ লং ডিসিপ্লিন। এটা সারা আচ্ছা, জীবন শিখতেই হয়। আমরা সারাক্ষণ আচ্ছা। শিখে যাচ্ছি। আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি, তখনও ওটিতে আমাদের স্যাররা শিখিয়েছেন, সিনিয়ররা শিখিয়েছেন, তাদের কাছ থেকে শিখেছি। তাদের কাছে অনেক বকাঝকাও খেয়েছি। তার পেশেন্টের কাছ থেকে শিখেছি। অনেক পেশেন্ট আমাদের বলেও দিয়েছেন, ডাক্তারবাবু এইভাবে ড্রেসিং করবেন না, আপনাকে কিন্তু বকবে ও আচ্ছা। সিনিয়র। তো পেশেন্টের কাছ থেকে আমরা শিখেছি। আচ্ছা। পেশেন্টও আমাদের বলে দিয়েছে যে, ডাক্তারবাবু এটা কিন্তু ভুল হচ্ছে। সিস্টাররা বলে দিয়েছে। তো এই ব্যাপারগুলো থাকে। সার্জারি যে শুধুমাত্র বই পড়ে শিখলাম এরকম নয়। হুম। ওটি থেকে শিখতে হয়, ওয়ার্ডে রাউন্ডের সময় শিখতে প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যালি পেশেন্টের কাছ থেকে শিখতে হয়। তারপরে ওয়ার্ড বয় যে আছে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে হয় আমাদের। এটা যে খুব কিভাবে, হ্যাঁ, মূল্যবান অনেক কথা। সময় এরকম হয় যে কোনো সময় আমরা বলছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, একটা পেশেন্টের অপারেশন হবে লিথোটমি পজিশন। লিথোটমি পজিশন মানে হলো পাটা ভাঁজ করে এরকমভাবে রাখা। যে আচ্ছা। পজিশনটা হয়তো আমি পড়েছি কিন্তু কখনো দেখিনি, বা হুম। কখনো আমি জানি না, বা কি এক্স্যাক্টলি কীভাবে করতে হয়। সেই পজিশনটা কিন্তু একমাত্র যে ওটিতে যে অ্যাসিস্ট্যান্ট বা ওটি বয় যে আছে, সে কিন্তু প্রথম আমাকে শিখিয়েছিল, আমার মনে আছে। ডাক্তারবাবু আচ্ছা, এইভাবে করতে হয়। আচ্ছা। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি তার কাছ থেকে শিখেছি। এটা আমার কোনো প্রফেসর শেখাননি। তো ব্যাপারটা ঠিক সেরকমই আর কি। তো সার্জারিটা সবার কাছ থেকেই মানে সবার কাছ থেকেই কন্ট্রিবিউশন আছে। এটা একটা হুম। লাইফ লং ডিসিপ্লিন। আমাকে সর্বক্ষণই চেষ্টা করতে হয় নতুন, নতুন কিছু শেখার জন্য, নতুন, নতুন কিছু জানার জন্য। আজকে যখন আমি পিজিআই থেকে আসলাম, তারপরে আমাকে ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাডভান্স ট্রেনিং নিতে হয়েছে বোম্বে গিয়ে। অ্যাডভান্স ট্রেনিং অ্যাডভান্স আলাদা ট্রেনিং নিতে হয় আলাদা তার নিতে মানে? হয়েছে। বোম্বে গিয়ে আলাদা আচ্ছা। ট্রেনিং নিয়েছি আমি। তারপরে বিভিন্ন কনফারেন্সে গেছি। তো বিভিন্ন জায়গায় যে সেমিনার অ্যাটেন্ড করেছি। আমি বাইরে গেছি, আমি কোরিয়াতে গেছি। কোরিয়াতে গিয়ে ওখান থেকে ট্রেনিং নিয়ে এসেছি কোলোরেক্টাল আচ্ছা, সার্জারির আচ্ছা। উপরে। রোবোটিক সার্জারির উপর ট্রেনিং নিয়েছি কোরিয়া থেকে। আমি তারপরে এই এখন রোবটিক্স এর ট্রেনিংটাও আপনি কোরিয়া কোরিয়া থেকে থেকে নিয়েছি। নিয়েছেন। তো আচ্ছা। সেই জন্যই যে সার্জারিটা সারাক্ষণই আপনাকে কিছু না কিছু শিখতে হবে, সারাক্ষণ আপগ্রেড রাখতে হবে। কারণ হুম। সবসময় চেঞ্জ হচ্ছে। সবসময় ট্রিটমেন্ট মডালিটি চেঞ্জ হচ্ছে, সবসময় ট্রিটমেন্টের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ফলে সার্জারিটা যে একবার শিখে গেলাম তারপরে আর কিছু করার দরকার নেই, ব্যাপারটা এরকম নয়। হুম। অল টাইম একটা স্ট্রাগল বলতে পারেন। এটা খুবই মূল্যবান একটি কথা বললেন। আপনার কথা শুনে আমরা সিনেমা বানানোর ক্ষেত্রে যেটা বলি, সেটাই একই কথা আমরা বলি যে সিনেমা শুধু পরিচালক বানান না। সিনেমা প্রযোজক থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে, অভিনেতা শুরু করে যে স্পট বয়, যিনি আমাদের খাবার-দাবার দেন, চা দেন, মেকআপ, হেয়ার,
সবাই মিলে একটা টিম ওয়ার্ক যদি সুস্থভাবে হয় তাহলেই একটা সুস্থ সুন্দর সিনেমা তৈরি হয়। আপনি অনেকটা সেইভাবেই বললেন আরকি। আমি যা বুঝলাম একটা সার্জারির ক্ষেত্রে। এটা খুবই মূল্যবান একটি কথা যেটা আমরা জানতে পারলাম। আমাদের এই ডক টক উইথ দেবলীনাতে আসার জন্য ধন্যবাদ। অনেক জটিল বিষয় আছে যেগুলিকে আপনি খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দিলেন। তার জন্য একটি ধন্যবাদ প্রাপ্য আপনার। এবং যেটা মূল কথা, সার্জারি মানেই ভয়। না, 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 না। আজকের পর্বের পরে কিন্তু আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি, সার্জারি আর ভয় সমার্থক শব্দ নয়। বরং ভয় পাওয়ার কিছুই নেই, এইটুকু বলা যেতে পারে। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের পর্ব, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে একটু গল্প করবেন। কিভাবে? কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন আপনাদের কি ভালো লাগলো, কি মন্দ লাগলো। আপনারা আরো কি জানতে চান, কি বিষয়ে আলোচনা চান, সেগুলো আমাদের জানাবেন। তাহলে আমাদের সখ্যতা তৈরি হবে, আমাদের পরিবারটা বাড়বে। আজকের মতো আসি। আবার নতুন পর্বে নতুনভাবে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।